স্টার নিউজ এখন নেত্রকোনায় চলে এসেছি আমরা ২৬-এর নির্বাচন স্টার নিউজ নতুন দিনের সংবাদ ভিত্তিক চ্যানেল নিয়ে এবং আমাদের এই ২৬-এর নির্বাচনে আমরা সারা দেশ ঘুরে দেখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি মানুষের সমস্যাগুলো কি, বিভিন্ন জেলা কোথায় পিছিয়ে আছে, কোথায় সম্ভাবনা আছে, কোথায় শঙ্কার জায়গা আছে, সবকিছু নিয়ে আলোচনা করছি এবং এখানে সুযোগ থাকছে যারা আমাদের সম্মানিত জনগণ, এই রাষ্ট্রের মূল মালিক, তাদের সরাসরি প্রশ্ন করবার সম্ভাব্য যে জনপ্রতিনিধি তাদের কাছে। এই মুহূর্তে নেত্রকোনার চন্দ্রনাথ ডিগ্রি কলেজ মাঠে আমরা অবস্থান করছি এবং আমার সামনে আছেন এই নেত্রকোনার জনগণ এবং আমার পুরো সময়টা আপনাদের সঙ্গে থাকবো আমি জুম্মান সাদিক জ্যাভলিন। আমার সঙ্গে আছেন ৫ জন অতিথি, তারা বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন পাবেন বা প্রত্যাশা করছেন। তাদের সঙ্গে প্রথমে আপনাদের আলোচনা পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছেন রফিকুল ইসলাম হিলালি, সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা বিএনপি। আমার ডানে আছেন অধ্যাপক মাওলানা এনামুল হক, অঞ্চল টিম সদস্য ময়মনসিংহ জামাতে ইসলাম। এরপরে আমার ডানে আছেন ফাহিম রহমান খান পাঠান, তিনি কেন্দ্রীয় সদস্য এনসিপি। এবং আমার সর্ববামে আছেন হাসান আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। এবং আমার সর্বডানে আছেন গাজী মোহাম্মদ আব্দুর রহিম রুহি, সহকারী মহাসচিব খেলাফত আন্দোলন বাংলাদেশ। আপনাদের সকলকে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের ব্যস্ত সময়সূচি, সামনে ইলেকশন আসছে, এর ভেতরে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি যদি একেবারে শুরুতেই চলে যেতে চাই, নেত্রকোনার গতকালকে থেকে আজকে এই কয়েক ঘন্টার যে অভিজ্ঞতা, আমার কাছে মনে হয়েছে যে আপনাদের এই শহরটিতে অনেক সম্ভাবনা রয়েছে, অনেক গোছানোর জায়গা রয়েছে, তবে রাস্তাঘাটের মতো যে একটা একেবারে স্বাভাবিক সাধারণ একটি যেটি মানুষের অধিকার, যাতায়াত ব্যবস্থার একটি উন্নত ব্যবস্থা, সেটি আমার কাছে মনে হয়েছে সড়কের বেহাল দশা আছে এখানে। এছাড়াও অটোরিকশার একটা প্রকোপ রয়েছে আমি দেখছি, এই ধরনের আরো বিভিন্ন ধরনের সমস্যা আছে। আসলে আপনাদের যেই গত সময়টাতে আবার এখানে দেখলাম আমরা যে একটি বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল কলেজ আছে, অর্থাৎ একেবারে বিপরীত চিত্র, আইটি পার্ক আছে। এই পরস্পর বিরোধী দুটি চিত্র আমরা এখানে দেখেছি, যেটি আমাকে প্রশ্ন জেগেছে ভেতরে যে একেবারে বেসিক যে রাইটসগুলো সাধারণ মানুষের, সেটি বাদ রেখে এই ধরনের বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে আসলে কি কারণে? আমি প্রথমে এই প্রশ্নটি বিএনপির যিনি আছেন আমাদের সঙ্গে অতিথি রফিকুল ইসলাম হিলালি ভাই, আপনার কাছে এটি করতে চাই। এটির উত্তরটা আসলে আপনি কিভাবে দেবেন? ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে উপস্থিত যারা রয়েছেন দর্শক মণ্ডলী এবং সারা বাংলাদেশে যারা দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে অনেক কিছু তড়িঘড়ি করে গিয়েছে বিগত সরকার। সবচেয়ে যে কোনো দেশের যে কোনো এলাকার উন্নয়নের জন্য সর্বপ্রথম যে ব্যবস্থা দরকার যোগাযোগ ব্যবস্থা। আমাদের এখানে একটি মাত্র রাস্তা, এখানে কোনো বাইপাস সড়ক নেই, নির্মিত হচ্ছে, আরেকটি খুব জরুরি ভিত্তিতে প্রয়োজন। রাস্তাঘাটের উন্নয়নের পরেই এই প্রতিষ্ঠানগুলার হওয়া উচিত ছিল। তারপরও ইনশাল্লাহ আমরা, আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আমরা আশাবাদী অচিরেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। অটো চালকদের যে বেপরুয়া লাইসেন্সবিহীন অটো চালক যারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা সভা করেছি, জেলা প্রশাসকের নেতৃত্বে, পুলিশ সুপারের নেতৃত্বে একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য আমরা সকলেই চেষ্টা করছি। সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে এটা আমরা করছি এবং আশা করি অচিরেই এই সমস্যাগুলো কেটে যাবে। হিলালি ভাই ধন্যবাদ। আমরা একটু জামাতের আমাদের যিনি অতিথি আছেন অধ্যাপক মাওলানা এনামুল হক, আপনার কাছে জানতে চাই যে এটিও আরেকটি সমস্যা। আমি শুনছিলাম এখানকার তরুণ সমাজ যারা আছে তাদের বড় একটি অংশকে কোনোভাবে মাদক থেকে দূরে রাখা যাচ্ছে না। এটি যারা বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে আজকে আমরা চা খেতে খেতে গল্প হয়েছে, সকালে ধান কাটার জায়গাতেও গল্প হয়েছে, যে তারা বলছেন যে এখন সবচেয়ে বেশি সমস্যা যদি বলা যায় সামাজিক সমস্যা, সেটি হচ্ছে মাদক। আসলে এইভাবে মাদকের প্রকোপ মানে কেন ঠেকানো যাচ্ছে না বা কেন আসলে এইভাবে প্রকোপটা ছড়িয়ে পড়লো? আপনার মাধ্যমে আজকে যারা দেখছেন স্থানীয়ভাবে এবং দেশব্যাপী সকলকেই শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমরা জানি এদেশের যুব সমাজের কর্মসংস্থান হওয়া প্রয়োজন, কিন্তু সামগ্রিকভাবে শুধু নেত্রকোনায় নয়, আমাদের দেশের যুব সমাজের কর্মসংস্থানের তেমন কোনো ভালো ব্যবস্থা নেই। কর্মসংস্থানের অভাবে যুব সমাজ তাদের হাতে কোনো কাজ না থাকায় অবসর সময় বিনোদন করার জন্য তাদের হাতে এখন মোবাইল ডিভাইস আছে, এইটা ব্যবহার করছে, পাশাপাশি তারা মাদকের সাথে আসক্ত হয়ে পড়ছে। প্রকৃত অর্থে যদি তাদের কর্মসংস্থান থাকতো তাহলে পরে এই অবস্থাটা থেকে
তারা এইভাবে নিমজ্জিত হয়ে যেত না বলে আমরা মনে করি। আশা করছি আগামী দিনে গত সরকার যা করছে যুব সমাজের কিছু করতে পারেনি। আগামীতে আমরা যদি সরকার গঠন করতে পারি আগামী নির্বাচনের পরে, ইনশাআল্লাহ আমরা এই যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব, যার ফলে তারা অবসর সময় কাটানোর কোনো সুযোগ পাবে না। আর এই অবসর সময় কাটানোর কারণেই তারা এই মাদকাসক্ত হয়ে পড়েছে বলে আমরা মনে করি। আমরা মনে হয় উত্তরটি পেয়েছি। নিঃসন্দেহে আমরা একটু এনসিপির যিনি আছেন আমাদের এখানে তাদের কাছে একটা বিষয় জানতে চাই। সেটি হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখি যেহেতু গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার হিসেবে এনসিপিকে ধরা হয় এবং আপনারাও দাবি করেন, সেটি সত্যতা অবশ্যই আছে। এর পাশাপাশি আপনাদের ব্যাপারে একটি অভিযোগ আছে যে বিভিন্ন জায়গায় আপনারা প্রশাসনিক যে দপ্তরগুলো সেখানে যান, মানুষের প্রয়োজনেই যান, এটি আপনাদের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়। এই যে নেত্রকোনার যে সমস্যাগুলো আমি বলছিলাম সড়কের জায়গা থেকে কিংবা কর্মসংস্থান ভিত্তিক, এই এখনো পর্যন্ত যদিও এখনো ইলেক্টেড কোনো বডি আপনারা নন, তারপরেও আপনার কাছে জানতে চাওয়া একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে এই সাধারণ মানুষের জন্য এই সমস্যাগুলো নিরসনে প্রশাসনের সঙ্গে আপনারা কি কোনো ধরনের কথা হয়েছে বা হয়? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই প্রশ্নটি করার জন্য। আপনি এনসিপি নিয়ে প্রশ্ন করেছেন, সুতরাং আমি এই জায়গায় যে উত্তর দিব, নেত্রকোনা জেলা প্রশাসকের অফিসে যতবার মিটিং হয়েছে, আইন শৃঙ্খলা মিটিং হয়েছে, সেই জায়গায় সবচাইতে বেশি প্রস্তাবনা যদি কেউ দিয়ে থাকে রাজনৈতিক দল থেকে, তাহলে এনসিপি থেকে আমি প্রস্তাবনা দিয়েছি এবং সেগুলো বিভিন্নভাবে বাস্তবায়ন করা হচ্ছে। যেমন দীর্ঘ 1.5 বছর ধরে নেত্রকোনা পৌরসভার মধ্যে কোনো ধরনের সিসি ক্যামেরা ছিল না। বারবার জেলা প্রশাসক মহোদয়, এসপি মহোদয় এবং ডিডিএলজি মহোদয়কে বলে প্রায় 10 লক্ষ টাকার বরাদ্দের ব্যবস্থা করে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, যেটা প্রক্রিয়াধীন, কাজ চলবে। এবং নেত্রকোনা পৌরসভার ভিতরে রাস্তাঘাটের প্রচন্ড জ্যামের কারণে স্কুলের বাচ্চাদের পড়াশোনা নষ্ট হওয়া এবং গিয়ে পরীক্ষায় দেরি হওয়া সহ সাধারণ মানুষের কর্মজীবনে যে দেরি হয় সেটার জন্য অতিরিক্ত ট্রাফিকের ব্যবস্থা করা এবং তাদেরকে পার্ট টাইম জবের মাধ্যমে কিছু টাকা পারিশ্রমিক দিয়ে অতিরিক্ত ট্রাফিক ব্যবস্থার জন্য কাজ করেছি। এবং নেত্রকোনার রাস্তাঘাটের যে বেহাল দশা, আমি সরেজমিনে গিয়ে ভিজিট করে ভিডিও করে এলজিডির নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ জানিয়েছি, জেলা প্রশাসকের কাছে অভিযোগ জানিয়েছি, উপজেলা ইঞ্জিনিয়ারের কাছে অভিযোগ জানিয়েছি। এখন আমাদের আসলে একটা রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দের বিভিন্ন অফিস আদালতে পরিচয়, জানাশোনা, চেনা জানা বা অ্যাক্সেসটা থাকে। সেই অ্যাক্সেসের জায়গা থেকে আসলে আমাদের কথা কতটুকু শুনতেছে বা কাজ করতেছে বা আমরা চেষ্টা চালাচ্ছি কিনা সেটা অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং আমি বলতে চাই, এনসিপি যতদিন আছে, বাংলাদেশের মানুষ যতদিন আছে, আমরা বাংলাদেশের মানুষের জন্য, আমার এলাকার মানুষের জন্য, আমার সদরবাহার টাসনের জনগণের জন্য যতটুকু পারি সর্বোচ্চটা দিয়ে কাজ করব। অফিস আদালতের সরকারি কর্মকর্তারা আমাদের কথা সবটুকু শুনুক আর নাই শুনুক, জনগণের জন্য, মানুষের জন্য, এলাকার জন্য আমাদের সর্বোচ্চ অবস্থান পাবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমার মনে হয় উত্তরটি পেয়েছে, তবে সেই উত্তর যাচাই কিন্তু প্রত্যেকেরই উত্তর ইনফ্যাক্ট যাচাই করা হবে যখন আমরা সাধারণ মানুষের কাছে যাব। আমি একটু আমার বামে যিনি আছেন হাসান আল মামুন, গণ অধিকার পরিষদ থেকে আমাদের অতিথি, আপনার কাছেও খুব কাছাকাছি একটি প্রশ্ন, সেটি হচ্ছে আপনাদের যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, এর পাশাপাশি আমরা নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, যেটি নাম পরিবর্তন করা হয়েছে আর কি, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও যেহেতু এটা দেয়া হয়েছিল, পরবর্তী নাম পরিবর্তন করা হয়েছে, সেটির অগ্রগতি আমরা আজকে যখন গেলাম চিন্তা করেছিলাম যে অনেক ভালো কিছু দেখতে পাবো চোখের সামনে, তবে সেটি দেখে আমরা কিছুটা হতাশ। এই কার্যক্রম আসলে এখনো এগিয়ে গেল না কেন, বা কোন পর্যায়ে আছে, বা কতদিন লাগতে পারে? আমার কাছে মনে হয়েছে যে আপনারা এই বিষয়ে প্রশাসনের সঙ্গে বা মন্ত্রণালয়ে কথা বলেছেন কিনা সেটি একটু আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। স্টার নিউজ এখন নেত্রকোনায়, কলা কৌশলী যারা আছেন সকলকে ধন্যবাদ। বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রকোনার যারা কৃতি সন্তান তারা এখানে উপস্থিত, এখানেও যারা আছেন সকলেই আমার শ্রদ্ধেভাজন। আমি প্রথমেই যে কথাটি বলতে চাই, 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে মেডিকেল কলেজটি আছে, এটি আসলে এখান থেকে এটির যে প্রস্তাবনা ছিল সেটি কেটে দেওয়ার একটি পরিকল্পনা ছিল। পরবর্তী সময়ে আমি সচিবালয়ে গিয়েছিলাম, এনসিপির যারা ছিল, ছাত্রদলেরও কয়েকজন আমরা গিয়েছিলাম, এবং পরবর্তী সময়ে সেটি কাটতে পারে নাই। এখন পর্যন্ত নেত্রকোনায় যে সকল উন্নয়ন হওয়া প্রয়োজন ছিল, ওভারঅল আসলে সেই উন্নয়নটা হয় নাই, একদমই হয় নাই। বিগত 15 বছরে আপনি নিজেই অভিযোগ করেছেন, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, আমি আমার এলাকা নিয়ে অনেক ক্ষোভ আমার ভিতরে। আমি
প্রায় প্রত্যেকটি জেলায়, বাংলাদেশের এমন কোন জেলা নেই যেখানে আমার পদচারণা পড়ে নাই। আমি প্রত্যেকটি জায়গায় গিয়েছি, কিন্তু আমার এই নেত্রকোনায় রাস্তাঘাটের যে অবস্থা, উন্নয়নের যে ছোঁয়া একদম লাগে নাই। এটা কিন্তু বাস্তবিকতে আপনি নিজেও দেখেছেন। সেই জায়গা থেকে মেডিকেলটি আছে, মেডিকেলটির একটি ভালো জায়গায় স্থানান্তর করে এটিকে আমি চাই আইসিইউ ভিত্তিক, যাতে করে আমরা ঢাকামুখী না হয়ে আমরা এখানে কাজ করতে পারি। আর আমি গণ অধিকার পরিষদ থেকে, শুধুমাত্র গণ অধিকার পরিষদের প্রতিনিধি এরকম না, এই গণ অভ্যুত্থান তৈরি হয়েছে আমাদের হাত ধরে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনই হচ্ছে এটার বীজ। সেই পুরো দেশের আন্দোলনের আহ্বায়ক ছিলাম আমি, আমার হাত ধরেই এটার মোটামুটি একটা সূত্রপাত ছিল। আমার একান্তভাবে ইচ্ছা আছে আমি এই নেত্রকোনার প্রত্যেকটি ইউনিয়নে আলাদাভাবে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা, 24 ঘন্টা বিনামূল্যে যে কোনো সিচুয়েশনে যে কোনো ধরনের রোগীকে যাতে অ্যাম্বুলেন্স সার্ভিস দিতে পারে। এবং এই অঞ্চলের আমার একান্তভাবে ইচ্ছা, আমি যেহেতু বয়সের তরুণ, দীর্ঘ রাজনৈতিক পথ আমার পরে আছে, আমি প্রত্যেকেই এখানে যারা আছে, জামাতে ইসলাম আছে, বিএনপি আছে, এনসিপি আছে, আরো যারা আছে, প্রত্যেককে সাথে নিয়ে আমি এই নেত্রকোনার জন্য কিছু করতে চাই। দেশের জন্য কিছু করেছি, দেশের মানুষ 5 আগস্ট পরবর্তী সময় দেখেছে। আগামী দিনে নেত্রকোনার জন্য এমন কিছু করতে চাই যাতে করে নেত্রকোনার মানুষ বলে যে এই ছেলেগুলো যেমন দেশের পরিবর্তন করেছে, এই নেত্রকোনার প্রত্যেকটা মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমার পরবর্তী প্রশ্ন গাজী মোহাম্মদ আব্দুর রহিম রুহি, খেলাফত আন্দোলনের আমাদের যিনি অতিথি রয়েছেন, আপনার কাছে 5 আগস্ট বাংলাদেশের রাজনীতির একটি অন্যতম, রাজনৈতিক ইতিহাসের অন্যতম একটি অধ্যায় হয়ে দাঁড়িয়েছে এবং এরপরে যে পরিবর্তনের স্বপ্ন সবাই দেখেছিল, আমরা দেখছিলাম যে দু একটি রাজনৈতিক দল যেগুলো ছিল তাদের বাইরে সে অর্থে মানুষ কিন্তু কখনো ভোট দেওয়ার চিন্তা করতো না। তবে সেই জায়গা থেকে কিছুটা পরিবর্তন আপনি দেখেন 5 আগস্টের পরে? আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ কি চায় এবং কাদেরকে দেখতে চায়, এটাই তো। আসলে আপনারা জানেন যে স্বাধীনতার দীর্ঘ 54 বছর পার হওয়ার পরেও এদেশের মানুষ কাঙ্ক্ষিত সফলতার মুখ দেখতে পায় নাই। প্রত্যেকটা সেক্টরে জনগণকে ঠকানো হয়েছে। আপনার যারাই ক্ষমতা এসেছে তারাই প্রথমে নীতি কথা শুনিয়েছে, কিন্তু কাজের বেলা নির্বাচিত হওয়ার পরে আর তাদেরকে মাঠে খুঁজে পাওয়া যায় নাই। প্রতিটা প্রকল্পে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানা উপজেলায় দুর্নীতির সয়লাভ শুরু হয়ে গেছে। আজকে আপনি এই যে আমার নেত্রকোনা জেলা দেখেন, এখানে বিভিন্ন আপনার মন্ত্রী ছিল, আপনার সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, তারপরে ক্রীড়া উপমন্ত্রী ছিল, এরা বিভিন্ন প্রকল্প এনেছে, এগুলো দিয়ে দুর্নীতির রাজ্য তৈরি করে ফেলছে এগুলো। আজকে দেখেন ছোট্ট এক জেলার মধ্যে আপনি ঢাকা বাস স্ট্যান্ড থেকে এই পর্যন্ত আসবেন, আপনার আসতে আধা ঘন্টা লেগে যাবে। কেন? আপনার আপনার এই যে অবৈধ অটো, মাত্র আপনার লাইসেন্স আছে 2100 কতগুলা অটোর লাইসেন্স, কিন্তু আপনি খুঁজে গিয়ে দেখবেন প্রায় 10,000-এর উপরে অটো চলতেছে শহরের ভিতরে। তাই কারা এগুলা করতেছে? জুলাই গণ অভ্যুত্থান কেন হয়েছে? সব ধরনের বৈষম্য থেকে আমরা চাই যে মুক্ত থাকার জন্য, কিন্তু আজকে পেশি শক্তির জুড়ে বিভিন্নভাবে আজকে এই সমস্ত অবৈধ এগুলা দিয়ে ফের ওই আগের মতোই সবকিছু চালু করার ব্যবস্থা করতেছে। তো আজকে জনগণ এগুলো এখনো দেখতেছে। যত দিন পার হচ্ছে অন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে জনগণ ক্ষমতায় দেখতে পায় নাই, তাদের প্রতি একটা আশা জেগেছে। বিশেষ করে আপনার ইসলামী দলগুলোর প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষা নতুন করে জেগেছে। জনগণ আপনি দেখবেন চায়ের দোকানে গিয়ে মানুষ বড় 2টা দলের প্রতি বিদ্বেষ সৃষ্টি হয়ে গেছে। এখন মানুষ চায় নতুন মুখ, যারা সমাজে ইনসাফ কায়েম করবে, নীতি কথা নয়, মূল্য মানে সত্যিকারের অর্থে যারা দেশের কল্যাণ করতে পারবে, মানুষের কল্যাণ করতে পারবে, মানুষ এদেরকে চায়। সেই হিসেবে জনগণ আলেম উলামা এবং ইসলামী দলের প্রতি মানুষ এখন ঝুঁকছে। নিঃসন্দেহে আমরা একটু মনে হয় প্রথম রাউন্ডের প্রশ্নগুলো আমি করে ফেলেছি। আমরা সরাসরি 2-1টি প্রশ্ন আগে নিতে চাই। আপনারা যারা আমাদের সম্মানিত নাগরিক সমাজ আছেন, আপনারা দয়া করে হাত তুলবেন। হাত তুলে প্রশ্নটি, অনেকেই হাত তুলেছেন, আমরা ডান থেকে শুরু করি। ডান পাশে, জি আপনি সবার প্রথমে হাত তুলেছেন। জি, আমি এনসিপির প্রতিনিধিকে প্রশ্ন করতে চাচ্ছি। আমি বলতে চাই যে আপনি যদি এলাকায় প্রতিনিধি হিসেবে নিজেকে আসীন করতে পারেন, তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক রাজনীতি করবেন? এটা এর সাথে একটা সম্পর্ক প্রশ্ন হচ্ছে, যেহেতু আপনিও যুবক, আমরাও যুবক, আমরা চাই এই নেত্রকোনায় আপনি যুবকদের জন্য কি করবেন? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে প্রশ্ন করা হচ্ছে একটা,
উত্তরও দেয়া যায় একটা। আমার হয়তো বা প্রস্তাবনা আছে, আমার অনেক চিন্তা ভাবনা আছে। আমি সার্বিকভাবে ভাবি দল মত ধর্ম নির্বিশেষে নেত্রকোনা জেলার আমার আসনের সহ সারা বাংলাদেশের মানুষের যেভাবে উপকার হয়, ভালো কিছু হয়। এর মধ্যে আমি বিভিন্ন সময় আমার ভিডিও বার্তায় বা লেখনীতে আমি বলেছি নেত্রকোনা জেলায় কোনো কলকারখানা নাই। আমি জেলা প্রশাসক মহোদয়কে বারবার বেশ কয়েকটা মিটিংয়ে আমি ওনার এই বিষয়টা প্রস্তাবনা রেখেছি যে নেত্রকোনায় কলকারখানা প্রয়োজন, নেত্রকোনার মানুষ বাইরে গিয়ে চাকরি করে, এখানে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। তো সে জায়গা থেকে আমরা যদি কোনো সময় ক্ষমতায় যাই বা আমি যদি সংসদে যেতে পারি, নেত্রকোনায় কমপক্ষে হলেও 2 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব, যাতে এলাকার মানুষ তো কাজ করতে পারবে তো পারবেই, এবং বাইরের লোকজন এখানে কাজ করবে এবং আমাদের নেত্রকোনা জেলার অর্থনৈতিক অবস্থা আরো উন্নতির দিকে যাবে। ধন্যবাদ। জি, আমরা মনে হয় উত্তরটি পেয়েছেন। ডান এইদিকে আর আবার প্রশ্ন একটু আমরা দিই, ডান দিক থেকে। জি, আপনি ডান পাশে, জি, শার্ট পরা। আমার প্রশ্নটি হচ্ছে, আমাদের জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের 2 জন ইসলামী নামে যারা রাজনীতি করেন তাদের কাছে আমার একটি প্রশ্ন। উনারা জামাত ইসলামী এবং খেলাফতে ইসলাম নামে উনাদের রাজনৈতিক সংগঠনের নাম। আমি উনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, উনারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসীন হয় তাহলে উনারা কি ইসলামে, আমরা জানি যে ইসলামে গণতন্ত্র নাজায়েজ, গণতন্ত্র ইসলাম বিশ্বাস করে না, গণতন্ত্রকে ইসলাম নিষিদ্ধ করেছে। সুতরাং উনারা যে ধর্মের নামে রাজনীতি করেন, যদি উনারা রাষ্ট্র ক্ষমতায় আসীন হয় তাহলে কি তারা রাজনৈতিকভাবে গণতন্ত্র চর্চা করবে না শরিয়া আইন প্রতিষ্ঠা করবে? এবং আমরা জানি ইসলামে নারী নেতৃত্বে বিশ্বাস করে না। আর বর্তমান সরকারের সময়ে এই দেশের আইন অনুযায়ী যদি 15% নারী নেতৃত্ব না থাকে তাহলে তাদের রাজনৈতিক নিবন্ধন থাকবে না, দলীয় নিবন্ধন থাকবে না। আমার প্রশ্ন হচ্ছে, উনারা উনাদের অবস্থানটুকু প্রশ্ন করবেন যে উনারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসীন হয় ইসলাম যেভাবে বলে রাষ্ট্র পরিচালনা করতে এভাবে করবেন নাকি গতানুগতিক দ্বারায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় করবেন, এটা আমার প্রশ্ন। ধন্যবাদ। আমরা উত্তরটি জামাত ইসলামের আমাদের যিনি রয়েছেন। ধন্যবাদ। আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ইসলাম এবং গণতন্ত্র এই 2টি বিষয়ের ভিতরে আপনি পার্থক্য জানেন বলে উল্লেখ করেছেন। গণতন্ত্রের, পাশ্চাত্য গণতন্ত্রের সাথে ইসলামের গণতন্ত্রের কিছু পার্থক্য আছে, কিন্তু গণতন্ত্রের সাথে ইসলামের পার্থক্য নেই। গণতন্ত্র মানুষের ম্যান্ডেট, যেটা এটা নামিত গণতন্ত্র। আর ইসলাম সবসময়ই সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়েই পরিচালিত হয়েছে। এখনো যারা ইসলাম মানেন সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়েই চলেন। আমরা যারা জামাত ইসলামী করি এবং ইসলামী আন্দোলন করি, আমরাও সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়ে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছি। সুতরাং আপনার যে জানাটা প্রচলিত গণতন্ত্র এবং ইসলামে গণতন্ত্র নেই বলে আপনি যে কথাটা বলেছেন, এই কথাটার সাথে আমরা একমত হতে পারি না। ইসলাম জনগণের মতামতের ভিত্তিতেই দেশ পরিচালনা করেছে। অতীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোলাফায়ে রাশিদিন ইসলাম দিয়ে এই দেশ পরিচালনা করেছেন, তাতে কোনো ব্যত্যয় ঘটেনি। দ্বিতীয় কথা বলেছেন নারী নেতৃত্বের কথা। নারী নেতৃত্ব শুধু আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন ইসলামের, সেই বিধানের মসজিদের ইমামতি করতে পারেন না একজন নারী, বাস্তব কারণে। এই জায়গা ছাড়া নারীদের নেতৃত্বের কোনো নেতৃত্ব দিতে পারবেন না এমন কোনো বিধান নেই। আমরা যারা জামাত ইসলামী করি, আরপিও অনুযায়ী আমাদের 30% মহিলা থাকলেই চলে নেতৃত্বে। আমাদের 43% মহিলা এখন আমাদের নেতৃত্বে আছেন। সুতরাং আমরা নারী নেতৃত্বকে শ্রদ্ধা করি। জামাত ইসলামের যাবতীয় রেকর্ড আপনারা দেখবেন, ইনশাল্লাহ সেখানে আপনারা দেখতে পাবেন নারী নেতৃত্ব আমাদের 43%। সকল পর্যায়ে আমাদের নারী নেতৃত্ব আছে। খেলাফতে মজলিসে যিনি আছেন, আপনার কাছেও যেহেতু প্রশ্নটি ছিল, আপনি যদি এর সঙ্গে কিছু যোগ করতে চান বা কোনো বিশেষ জায়গায় উল্লেখ করতে চান। আসলে সুন্দর একটি প্রশ্ন করেছেন। গণতন্ত্র দিয়ে আমরা ক্ষমতায় গেলে, ইসলামী দলগুলো ক্ষমতায় গেলে সে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে নাকি শরিয়ার আলোকে রাষ্ট্র চালাবে। দেখেন, দেশের জনগণ গণতন্ত্র কিন্তু আপনার গণতন্ত্রের সাপ্লাই এই দেশে না, গণতন্ত্রের সাপ্লাই আরেক দেশ থেকে। এ দেশের মানুষ 92% মুসলমান। এই আপনার শরিয়া নিয়েই এদেশের মানুষের চিন্তা ভাবনা, এবং শরিয়া এক এবং অভিন্ন। আপনার ওই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র
আপনার কুফরি মতবাদের গণতন্ত্রের মানুষের সাথে ওনার এই গণতন্ত্র কুফরি ব্যবস্থার সাথে এদেশের মানুষের কোনো মিল নাই, এবং তাদের চিন্তা চেতনার সাথে ওই গণতন্ত্রের যে আব্রাহাম লিঙ্কনের যে বিষয়টা, এটার সাথে আপনারা একজোট করবেন না। কারণ এদেশের মানুষ 92% মুসলমানের ইচ্ছা চেতনা শরিয়ার সাথে এক এবং অভিন্ন। আমার মনে হয় উত্তরটি দিয়েছেন তিনি। আমরা একটু আবারও প্রশ্ন যেতে চাই। জি, সামনের সারিতে যিনি আছেন। আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী মৌলানা এনামুল হক সাহেবের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। স্বাধীনতার পরে বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমি একটা প্রশ্ন করতে চাই যে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে অমুসলিমদের রাজনৈতিক অধিকারের ব্যাপারে কি ফয়সালা হবে, আমি সে বিষয়ে জানতে চাই। আপনি কমেন্ট করেছেন যে 5 আগস্টের পরে জামাত ইসলামের পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে আপনি মনে করেন। আপনার এই মতের সাথে আমিও একমত। আমি মাঠে ময়দানে আমার কর্মতৎপরতা পরিচালনা করার ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি একটা গণজোয়ার সৃষ্টি হচ্ছে। গণজোয়ার আসলে কি তৈরি হয়েছে, আমি একটু জানতে চাই সাধারণ মানুষের কাছে। ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় পর্যায়ে এই সামনের নির্বাচনে অমুসলিমদেরকেও নমিনি করার জন্য চিন্তা ভাবনা আমরা করছি। সুতরাং আমরা অমুসলিমদেরকেও নমিনেশন দেওয়ার চিন্তা ভাবনা জামাত ইসলামী করছে, এটা আপনাদেরকে জানানো হলো। দ্বিতীয় কথা হলো, অমুসলিম নাগরিক ইসলামের শুরু থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সাহাবায়ে কেরাম যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেইখানে খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, তাদেরকে সমন্বয় করেই তিনি মদিনা সনদ প্রতিষ্ঠা করেছিলেন, মদিনা সনদ প্রণয়ন করেছিলেন। অতএব আগামী দিনেও আমরা যারা এই দেশের ইসলামী দলগুলি ইসলাম ভিত্তিক ইসলামের আলোকে এই রাষ্ট্র পরিচালনা করতে চাই, মুসলিম অমুসলিম সকল নাগরিকের সকল অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই তাদেরকে সম্মানের সাথে এই দেশে বসবাস করার যাবতীয় ব্যবস্থা সাথে রেখে আমরা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে চাই। কাকে প্রশ্ন করবেন? বিএনপি একটা গণতান্ত্রিক দল, বাংলাদেশের ইতিহাসে অনেক ভূমিকা আছে, রাষ্ট্র পরিচালনা করেছে। ওনার কাছে আমার একটা প্রশ্ন, বিগত সময়ে আপনারাও সরকার গঠন করেছেন, অনেক কিছু বাংলাদেশের জনগণ দেখেছে, আমরা দেখেছি। এই সময়ের যে জনগণ নতুন বাংলাদেশ দেখতে চাই, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আগামী সময়েও অনেক ঘাটতি রয়েছে পরিচালনার, সেই ক্ষেত্রে পরবর্তীতে যে আপনারা সে ঘাটতি পূরণ করবেন, বর্তমান যুব সমাজের বা তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত কিভাবে করবেন, আর আমরা কিভাবে সেটা এখন বিশ্বাস করব, এবং বিগত সময়ের ইতিহাস বা বর্তমান ইতিহাস কি দেখে জনগণ আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবে? ধন্যবাদ। আচ্ছা, প্রশ্নটি পরিষ্কার। আমি হিলালি ভাইয়ের কাছ থেকে জানতে চাই, তিনি যেটি বলছেন আর কি, আমার মনে হয় তিনি সেই বিষয়টিকেই আবারও আগের যেই কোনো ভুল ছিল কিনা আপনাদের রাষ্ট্র পরিচালনার সময়, বা এখন আসলে আপনারা কিভাবে মানুষকে সেটি বিশ্বাস করাবেন যে নতুন দিনের নতুন যে রাজনীতি মানুষ চাচ্ছে সেটি আপনারা পালন করবেন। বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল, সেই দলে কয়েক কোটি সদস্য রয়েছে এবং বিগত দিনে রাষ্ট্র পরিচালনায় শতভাগ যে আমরা সফল হয়েছি এটা বলা যাবে না। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তুলনামূলকভাবে কতটুকু ভালো করতে পেরেছি, কতটুকু ত্রুটি হয়েছে, এটার আলোকেই কিন্তু দেশের মানুষ বিবেচনা করবে। যে জিনিসটার জন্য আমাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিল, আজকে নেত্রকোনার আলোকে আপনি যদি বিবেচনা করেন, আগস্টের আন্দোলনে 17 জন শাহাদত বরণ করেছে আমাদের নেত্রকোনায়, তার মধ্যে 15 জনই আমার বিএনপি সমর্থিত লোক। এবং নেত্রকোনাতে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে বিএনপি, এবং বিগত দিনে অনেককে তখন দেখা যায় নাই। ওনাদের নামে রাস্তাতে কোনো মিছিলের কোনো ফুটেজ দেখাতে পারবে এটা আমার মনে হয় না। এবং এই আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের ছাত্রদল নেতা আমজাদ হোসেন ক্রসফায়ারের মুখোমুখি হয়েছে, অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে, নিহত হয়েছে, হাজার হাজার নেতাকর্মী কারাবরণ করেছে। আমি ব্যক্তিগতভাবে আমার নামে 56টি মামলা হয়েছে,
নেত্রকোনা জেলার ইতিহাসে কোনো রাজনৈতিক নেতার নামে এই 56টা মামলা হয় নাই। এই ফ্যাসিস্ট সরকার শুধু এই সরকারের আমলে বলছে, এটা 1996-2001-এর কথা বলছি না। তখন অনেক মামলা হয়েছে, অনেক দীর্ঘদিন কারাভোগ করেছে এই নেত্রকোনায় মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যে মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল দেশের মানুষ, এই ভোটাধিকার লড়াইয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আমাদের হাজার হাজার ভাইকে হারিয়েছি, শত শত ভাই গুম হয়েছে, শত শত ভাই, হাজার হাজার মানুষ খুন হয়েছে। 56 লক্ষ মামলা শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে করা হয়েছে। আমি যদি একটি উপজেলার উদাহরণ দিই, আমার নেত্রকোনা জেলার 10টি উপজেলার মধ্যে কেন্দ্র উপজেলা একটি। এই গত 15 বৎসরে 45টি মামলা দায়ের করা হয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে, যেখানে আসামির সংখ্যা ছিল 10,710 জন। এতে অনুমিত হয় এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা আমরা ছিলাম। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলে 1 বৎসরের মধ্যেই 50 লক্ষ ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যে কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস সাধারণ মানুষ পাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। সর্বোপরি একটি মাদক মুক্ত সমাজ গড়তে চাই আমরা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমরা গঠন করতে চাই। হেলালি ভাই, আমার মানে আপনার কাছে একটা প্রশ্ন, মানে বিভিন্ন যে জেলাগুলো ঘুরছি প্রত্যেক জায়গায় আমরা দেখছি যে জামায়াতে ইসলামী এবং তাদের যে 8 দলীয় জোট আছে তারা ইতোমধ্যেই তাদের জোটের যেই পরিকল্পনা সেটি অত্যন্ত পরিষ্কার, কিভাবে কোথায় আসন ভাগবে সেটি নিয়ে আলোচনা চলছে। বিএনপি কি আসলে মানে এখনো পর্যন্ত জোটের ব্যাপারে কি ওপেন আছে, নাকি তাদের জোটগতভাবে ভোটে আসার পরিকল্পনা এখন বন্ধ? হ্যাঁ, সেটা আমরা জোটগতভাবে আমরা চাই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলেন প্রত্যেককে নিয়েই আমরা একটি সরকার গঠন করতে চাই, এবং এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারাই নির্যাতিত হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই, এবং আমরা আমাদের দুয়ার ফ্যাসিস্ট ব্যতীত প্রত্যেকের জন্য উন্মুক্ত রয়েছে। আমি একটু যদি গণ অধিকার পরিষদের কাছে যাই, আপনার কাছে আমার প্রশ্ন যেটি, যে বিএনপি বলছিল মাত্রই হেলালি ভাই যেটি বললেন যে জোট যারাই ফ্যাসিস্ট বিরোধী ছিল, ইনফ্যাক্ট এখানে যারা 5 জন বসে আছেন প্রত্যেকেই ফ্যাসিজম বিরোধী, তো সেই জায়গা থেকে বিএনপির সাথে জোটে যেতে গণ অধিকার পরিষদ কতটুকু আগ্রহী, এটি যদি আপনার কাছে, এটা আমার প্রশ্ন। বাংলাদেশের গত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি ছিল 2023 সালের 28 অক্টোবর। বিএনপির নেতৃত্বাধীন জোট এক দফা শেখ হাসিনার পতনের দাবিতে পল্টনে যে বিশাল সমাবেশ করে, সেখান থেকে কিছু রাজনৈতিক দল সেভ এক্সিট নিলেও গণ অধিকার পরিষদ কিংবা বিএনপি একনিষ্ঠভাবে মাঠে ছিল, এবং সেখানে পরবর্তী সময়ে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করলে ক্র্যাকডাউন করলেও গণ অধিকার পরিষদ কিংবা গণতন্ত্র মঞ্চ সহ আমরা যারা, আমি সেই সময় 4 বার পুলিশের হামলার শিকার হয়েছিলাম। তো সেই সময়টাতে আমরা আসলে বিএনপির সাথে পরবর্তী সময় রাজনৈতিক এলাই করব এই চিন্তা থেকে না, আমাদের টার্গেট ছিল এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যে কোনো মূল্যে বিতাড়িত করতে হবে। এই টার্গেট নিয়ে আমরা মাঠে নেমেছিলাম, এবং 24-এ এসে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, এই যে শব্দটি জনতা, এই জনতা বলতে সাধারণ মানুষ তো আছেই, পাশাপাশি রাজনৈতিক দল, এইটাই হচ্ছে মূল বিষয় ছিল। শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে যায় তখন আমরা দেখেছি পরবর্তী সময়ে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা নেমেছে, এবং পরবর্তী সময়ে বিএনপি, জামায়াতে ইসলাম, গণ অধিকার পরিষদ কিভাবে পুরো ঢাকা শহরকে একদম শেখ হাসিনাকে বিদায় করার যে উপযোগী করা সেটি কিন্তু করেছিল। সুতরাং আমরা এখন পর্যন্ত স্টিল নাও বিএনপির সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা আগামী দিনে বিএনপির জোটে যাব কি না, স্টিল নাও এখনো আমাদের কোনো সিদ্ধান্ত আসে নাই। শুধুমাত্র বিএনপির সাথে আলোচনা হচ্ছে বিষয়টা এরকম না, জামাত ইসলামের সাথে আলোচনা হচ্ছে, এনসিপি সহ, এনসিপি, গণতন্ত্র মঞ্চ সহ আলাদা একটি এলাই করেও আমরা নির্বাচনে যাব কিনা, এবং এককভাবে অলরেডি আমরা 50টি আসনে আমরা প্রার্থিতা দিয়েছি। এই সপ্তাহে আরো 100 প্রার্থিতা দিব। এটা আসলে এটা বোঝা যাচ্ছে না যতদিন না পর্যন্ত নির্বাচনের যে তফসিলটি ঘোষণা, তফসিল ঘোষণার পরে আসলে বোঝা যাবে
যে কোন দল কাদের সাথে আসলে এলাই মানে আপনারা সম্ভাব্য সমস্ত দুয়ার খোলা রাখছেন এখনো পর্যন্ত। হ্যাঁ, আমরা সকলের সাথেই মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে চলছি। জি, আমরা একটু এনসিপির কাছে যেতে চাই। আপনারা জোটের প্রস্তাব পেয়েছেন কারো কাছ থেকে, জোট করবেন? আসলে আমাদের দলীয় সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা মানে এই জোটে যেতে পারি, আবার নাও পারি, আমরা এককভাবেও করতে পারি। এখনো সব আমরা ক্লিয়ার হচ্ছি না বিষয়টা থেকে। আমি খেলাফতের কাছে একটু যেতে চাই। আপনার কাছে আমার একটি বিষয়, আপনি একেবারে লাস্ট যে প্রশ্নটি ছিল সেখানেও আপনি বলেছেন যে আসলে জামাত ইসলামের যিনি আছেন আমাদের, তিনিও বলেছেন যে সকল মানুষ, সকল মতাদর্শ তাদের এখানে যে জীবন যাপনের সেই স্বাধীনতাটি থাকবে। আমরা গত দুদিন আমাদের ফেসবুকে যদি আমরা ঢুকি, আমরা দেখছি যে একটি ভিন্ন জীবন দর্শন, যারা বাউল, যারা দীর্ঘদিন ধরে এই পেশায় যুক্ত আছে বা সেই মতাদর্শ বিশ্বাস করে, তাদের সঙ্গে ইসলামপন্থী বিভিন্ন দলের যারা সমর্থক আছেন তাদের একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এটি আসলে খুবই আলোচিত একটি বিষয়। এই বিষয়টিকে আপনার রাজনৈতিক মতাদর্শ থেকে কিভাবে দেখেন? জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশের প্রতিটা মানুষের নিরাপত্তা, তার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পাশাপাশি যেহেতু আমি একটা ইসলামী দলের কেন্দ্রীয় দায়িত্বে আছি, আমি মনে করব এখানে যদি অতি উৎসাহিত কিছু, প্রত্যেকটা জায়গায় কিছু অতি উৎসাহিত থাকে, এই ঘটনাটা হয়তো কিছু অতি উৎসাহিতের মাধ্যমে হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আচ্ছা, আপনার দলের অবস্থান এই জায়গায় একেবারে পরিষ্কার যে এই বিষয়টি আসলে আপনারা নিজেরাও সমর্থন করেন না। জামাতের কাছে যদি আমি একই প্রশ্ন, একটু মাইক্রোফোনটা যদি ওনাকে দেন, এই একই প্রশ্নই আসলে, যদিও সেই মতাদর্শের জায়গা থেকে অনেকটা ভিন্ন জায়গা, মানে একেবারে বিপরীতমুখী অবস্থানই হয়তো বা দুটি দর্শন, তো তারপরেও তাদের উপর যে হামলাটি হয়েছে সেটিকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কোনো মানুষের উপরে ব্যক্তিগতভাবে হামলা করার কোনো অধিকার কারো নেই। এটা গণতান্ত্রিক বিশ্বে, গণতান্ত্রিক দেশে এটা কোনো সময় কাম্য নয়। সকল মানুষ তার মতামত প্রকাশ করতে পারে। এই হিসাবে যে ঘটনাটা ঘটেছে, এটা সত্যিকার অর্থেই সংশ্লিষ্ট এলাকার অতি উৎসাহী কিছু ব্যক্তির দ্বারাই হয়েছে। এটা কোনো দলীয় অবস্থান নয়। আর ইসলামের দৃষ্টিকোণ থেকে এই বাউল সঙ্গীত যারা পরিবেশন করেন, তারা গান পরিবেশন করেন, এটাই স্বাভাবিক, মানুষকে বিনোদন দেওয়ার জন্য। মানুষের সেন্টিমেন্ট তখনই তৈরি হয়, এখানে যখন তিনি কোরআন শরীফের ব্যাখ্যা শুরু করেন তখনই কিন্তু মুসলিম সম্প্রদায়ের সেন্টিমেন্ট সৃষ্টি হয়। আমার মনে হয় এই ধরনের একটা অবস্থায় সেন্টিমেন্ট সৃষ্টি হয়েছে। তিনি গানের জগৎ থেকে মানুষকে বিনোদন দেওয়ার জন্য যে কাজটা তিনি করতেন এটা এক্সিড করেছেন, এই কারণে ঘটনাটা ঘটে গেছে। ঘটনা দুঃখজনক। আইন শৃঙ্খলা বাহিনী ইচ্ছা করলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারত। আর আবারও বলছি, ব্যক্তিগতভাবে কারো প্রতি আক্রমণ করা, শারীরিকভাবে লাঞ্ছিত করা, এটা কারোর জন্য সমীচীন নয় এবং এটা গণতান্ত্রিক অধিকারের অন্তর্ভুক্ত। আপনাদের দলের অবস্থান দুজনই পরিষ্কার করেছেন, তবে আমরা কিন্তু ফেসবুক এটিও দেখছি। এখন আসলে ফেসবুকের কথা বারবার আসে, কেননা আমাদের যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যমটি ফেসবুক। সেখানে বলা হচ্ছে যে আগে বিগত 17 বছরে ফ্যাসিজমের সাথে রাজনীতির সঙ্গে যারা যুক্ত ছিল তারা কিন্তু এই একই ধরনের বাউলের চুল কেটে দেয়া বা মাথা ন্যাড়া করে দেওয়া, হাত ভেঙে দেওয়া হয়েছিল একজন বাউলিনীর, এই কথাগুলো তুলে বলা হচ্ছে আগে ছিল হেলমেট, এখন মানে তারে টুপিকে কেন তাহলে তারা আসলে দোষারোপ করছে। সাধারণ মানুষের ভিতরে এই ধরনের একটা কনসেপ্ট তৈরি হচ্ছে। তো সেটির জায়গা থেকে আপনারা দলীয়ভাবে বিবৃতি দেবেন কিনা কোনো, কেননা এটি তো আসলে ইসলামও আসলে এটিকে, আমি যতদূর জানি, এটিকে সাপোর্ট করে না। যে আমরা লক্ষ্য করছি বিষয়টা এরূপ, আমাদের দলীয়ভাবে বিষয়গুলি মনিটর করছেন, এর ভিত্তিতে আশা করছি দ্রুততর সময়েই আমাদের অবস্থানটা পরিষ্কার করা হবে। আমরাও সেটি আশা করব। আমরা আবারও আমাদের মূল মালিকানা যাদের হাতে তাদের কাছে ফিরতে চাই। প্রশ্ন আসলে অনেকে আগ্রহী আছেন, আপনি একটু বলবেন। জি, নেত্রকোনার প্রতিনিধি আছেন, সেই 5 জনের কাছে আমার প্রশ্নটি, 5 আগস্টের আগে যে ওটুর লাইসেন্স নিয়ে এই 6,000 টাকা করে তোলা হতো, এখন কেন 5 আগস্টের পরে ওই 6,000 টাকা তোলা হচ্ছে? ওই টাকাগুলো কোথায় যাচ্ছে? 5 জনে মিলে যদি এই প্রশ্নের উত্তরটি দিতেন তা আমি অনেক গর্বিত মনে করতাম। আমার নেত্রকোনার যেই 5 জন ভাই আছে, এই টাকা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এবং দেখেন আমাদের নেত্রকোনা বাস সিটি কোথায়, কতটুকু আগে যাওয়ার কথা ছিল, নেত্রকোনা মেডিকেল কলেজ কতটুকু আগে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি কেন হচ্ছে না, এই কথার প্রশ্নটি চাচ্ছি। ধন্যবাদ।
উনি বলছেন যে আগে যে সিন্ডিকেটটি ছিল অটোর ব্যাপারে, অটো রেজিস্ট্রেশনের ব্যাপারে, সেই রেজিস্ট্রেশনটি এখনো টাকাটি নেওয়া হচ্ছে, সেটি এখনো চলমান। আসলে আমরা এখানে যারা 5 জন রয়েছে, আমরা কিন্তু প্রতি মাসেই জেলা আইন শৃঙ্খলা কমিটির সবাই উপস্থিত থাকি। তো প্রশ্নকর্তার যে প্রশ্নটা সেটা আসলে পরিষ্কার না। আমাদের 5 জনের জানা মতে নতুন কোনো রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না অটোর, এবং নতুন যেন অটোর কোনো লাইসেন্স দেওয়া না হয়, এটা আমরা প্রত্যেকে কিন্তু অনুরোধ করেছি। কারণ যে পরিমাণ অটো রয়েছে তার থেকে আরো 4 গুণ অবৈধ অটো রয়েছে, যার কারণে আমরা প্রত্যেকেই সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে লাইসেন্স করা যে অটোগুলা রয়েছে অর্ধেক আজকে চলবে আর অর্ধেক এর পরের দিন চলবে। এটা কিভাবে চিহ্নিত করা, সেটা হলো একটা হবে লাল রং আর একটা হবে সবুজ রং। তো সুতরাং আমার জানা মতে নতুন কোনো লাইসেন্স দেওয়া হচ্ছে না বা আপাতত দেওয়ার কোনো পরিকল্পনা নেই। আচ্ছা, আমার মনে হয় আপনার উত্তরটি পরিষ্কার। আমরা আরো প্রশ্নে চলে যাই। জি জি, এই ভাইটি হাত তুলেছেন 2-3 বার। আমি জি শার্ট পরে। আমার প্রশ্নটা হচ্ছে হেলাল ভাইয়ের কাছে, বিএনপি সাধারণ সম্পাদক। আমার প্রশ্নটা হচ্ছে, গত 17 বছর আমরা দেখেছি যে বিরোধী দল যারা ছিল, ফ্যাসিস্ট সরকার, তারা অন্য যে দলের লোকরা ছিল বা নেতাকর্মীরা ছিল, তারা যাতে ইলেকশনে আসতে না পারে বা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাদের জন্য বিভিন্ন বাধা প্রদান করা হয়। এবারও ঠিক এরকম কোনো ঘটতে পারে কিনা, একজন সাধারণ সম্পাদক হিসাবে আপনার কাছে প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে, প্রতিহিংসার যে রাজনীতি ছিল সেটা কি আসলে 24-এর যে অভ্যর্থন ঘটেছে সেটার মধ্যে দিয়ে শেষ হয়েছে, না ভবিষ্যতে আরো ঘটতে পারে? এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। হিলালি ভাই। আল্লাহর অশেষ রহমতে আমাদের এই গত 15 মাসে আমাদের নেত্রকোনা যে সৌহার্দ্যপূর্ণ একে অপরের প্রতি যে সম্পর্ক, এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে একজন আরেকজনকে সম্মানের চোখে দেখি, এবং নেত্রকোনাতে এই 15 মাসে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, যার কারণে আমরা নেত্রকোনাবাসী সম্মানিত বোধ করি আমরা সারা দেশের কাছে। এবং আগামীতেও এই ধরনের ঘটনা যেন না ঘটে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে, এবং আমাদের সঙ্গে জামাতে ইসলামী যে নেতৃবৃন্দ রয়েছেন ওনাদের সঙ্গে আমাদের প্রতিনিয়ত কথা হয়। কোথাও যদি ভুল বোঝাবুঝির অবকাশ সৃষ্টি হয় দেখা যায় জামাতে ইসলামের আমির সাহেব আমাকে সঙ্গে কথা বলেন, অথবা আমি যদি কোথাও ভুল মনে করি ওনার সঙ্গে কথা বলি, ওই যে একে অপরের সঙ্গে যে কথা বলার একটা সৌন্দর্য, সেটা কিন্তু নেত্রকোনাতে রয়েছে। তো ইনশাল্লাহ আশা করি আগামীতেও এই নেত্রকোনার যে ঐতিহ্য, এটা যাতে আমরা বজায় রাখতে পারি, এটা প্রত্যেক দলের নেতাকর্মীদের কাছে আমার এই অনুরোধ থাকবে, আমরা যেন সুন্দরভাবে সহাবস্থানের মাধ্যমে আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারি। জি, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। জি ভাই, সামনে দাঁড়িয়ে আছেন একদম, আপনি বলবেন। জি, আমার প্রশ্ন হচ্ছে বিএনপির সম্মানিত সেক্রেটারি সাহেব ডক্টর রফিকুল ইসলাম হিলালী সাহেবের কাছে। আমরা এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব উনি বলেছেন, আমরা সবাই জানি যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। পক্ষান্তরে এই বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব উনি বলেছেন যে আমরা মদিনার আইনে বিশ্বাসী। আমার প্রশ্নটা হলো, আসলে আপনারা কোন আইনে বিশ্বাসী, কোনটা চান? আচ্ছা, প্রশ্নটি মনে হয় পরিষ্কার। আমরা সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস রেখে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই, এবং এখানে প্রত্যেকের একটা সুন্দর সহাবস্থান থাকবে। যার যার ধর্ম সে পালন করবে, তার উৎসব সে পালন করবে। আমরা অনেককে বলতে শুনি ধর্ম যার যার, উৎসব সবার। এটা কিন্তু ঠিক না। ধর্ম যার যার, উৎসব তার তার। আমরা এখানে এই দেশে কোনো অন্যায় হোক, অত্যাচার হোক, অবিচার হোক, এটা কোনোভাবে, এটা আমরাও চাই না, অন্যান্য রাজনৈতিক দল যারা তারাও চায় না। আমরা সম্মিলিতভাবেই আমরা এই দেশকে এগিয়ে নিতে চাই, এবং সুন্দর একটি সহাবস্থান সারা বাংলাদেশ থাকুক। একক যেন স্বাধীনতার ঘোষক, বাহক, স্বাধীনতার পক্ষের শক্তি যেরকম লাইসেন্সধারী আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, এরকম আমরা যেন ইসলামকেও কুক্ষিগত করে না ফেলি, যে ইসলামিক দলগুলাই শুধু ইসলাম বিশ্বাস করে, যাদের নামের সঙ্গে ইসলাম নেই তারা ইসলাম বিশ্বাস করে না। এ ধরনের বিভ্রান্তি থেকে যেন আমরা দূরে থাকি। সর্বশেষ কথা একটাই, আমি মুসলমান, আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস রেখে আমরা সৎ ভিত্তিক, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে চাই। ডান দিক থেকে একটু আমি ছাড়া পড়েছে। হ্যাঁ, আপনি সবুজ শার্ট পরা যিনি আছেন। জি জি জি, আমি জামাতের যে আমির সাহেব ওনার কাছে প্রশ্নটা রাখতে চাই। আমরা বিভিন্ন মিডিয়াতে এবং
ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমরা এই বিগত পূজার যে মণ্ডপের যে পূজার বিষয়গুলা ওইগুলাতে দেখলাম বিভিন্ন জামাতের নেতা বিভিন্ন অনুষ্ঠানে পূজা অনুষ্ঠানে গিয়ে কেউ দেখলাম যে প্রণাম করতেছে, গীতা পাঠ করতেছে, সেজদা করতেছে, তারপরে আবার বলতেছে যে রোজা পূজা একই জিনিস, নাচানাচি করতেছে। ওইগুলা কি আমাদের ধর্মে কি এইগুলা আছে? ওইগুলার বিধান কি আমাদের ধর্মে আছে? আমাদের কি ইমান থাকলো এগুলা যদি করি, আমাদের ইমান থাকলো? এই প্রশ্নটা আপনার কাছে, আপনি ওইটা আমাদেরকে একটু বুঝিয়ে বলেন প্লিজ। আপনি যেভাবে প্রশ্নটা উত্থাপন করেছেন, প্রশ্ন উত্থাপনের মধ্যে কিছু ত্রুটি আছে। যে পূজাতে আমরা গিয়েছি, যারা পূজা করেছেন হিন্দু ধর্মের অনুসারী যারা, তাদের পূজাকে সুন্দর করে পালন করার জন্য শুধু আমরা নই, জামাত ইসলামী নই, এই দেশের সকল রাজনৈতিক দলগুলি তাদের পূজাটা যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সহযোগিতা করেছে, পরিদর্শন করেছে। আমরা সেই পরিদর্শনটুকু করেছি। অতএব আপনারা যে কথাটা, আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা প্রণাম করেছি, এই কথাটা আপনার অসুন্দর এবং অসত্য। আমরা পূজা যারা উত্থাপন করেছে তাদেরকে আশ্বাস দেওয়ার জন্য, সাহসিকতা যোগানোর জন্য নির্বিঘ্নে আপনারা পূজা করেন, আমরা ভিজিট করেছি, এই কথা সত্য। দ্বিতীয় কথা হলো, গীতা পাঠ করেছেন যিনি পূজার অনুষ্ঠানে গিয়েছেন, তিনি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছিলেন আপনাদের যে গীতা আছে সেই গীতার ভিতরে যে শ্লোকগুলি আছে সেই শ্লোকগুলি প্রমাণ করে এই একেশ্বরবাদে বিশ্বাসী। আপনারা তো পূজা যেটা করছেন এটা কিসের ভিত্তিতে করছেন এটা তিনি প্রশ্ন রাখতে চেয়েছিলেন, কিন্তু এইটাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে যে সেখানে তিনি গীতা পাঠ করেছেন। আমি যে তৃতীয় কথাটার উত্তর দিচ্ছি, আমাদের সিলেটে আমাদের একজন ক্যান্ডিডেট বলেছিলেন যে বাংলাদেশটা সাম্প্রদায়িক সম্প্রীতির এমন আবাসভূমি যেখানে পূজা এবং রোজা পাশাপাশি উদযাপিত হয়, এখানে সংঘাত সৃষ্টি হয় না। এই কথাটাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। অতএব আপনার যে প্রশ্নটা পূজা রোজা এক জিনিস, পূজা এবং রোজা এক জিনিস তিনি বলেন নাই, একই সাথে একই সিজনে পালন করার সুযোগ এই বাংলাদেশে অতীতে ছিল, সামনেও যদি হয় তাহলে এটা পালন করা হবে, এই কথাই তিনি বলেছিলেন। আমি একেবারে শেষ প্রশ্ন আমার সামনে যে মুরব্বী আছেন আপনার কাছ থেকে নিতে চাই। একেবারে শেষ প্রশ্নে আমরা অত্যন্ত সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জুলাইয়ের সহযোদ্ধারা একত্রে আজকে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুষ্ঠানটি উদযাপন করছি। সবাইকে ধন্যবাদ। আমার যে প্রশ্নটা নেত্রকোনা কেন্দ্রিক একেবারে, বর্তমানে আমরা নেত্রকোনা একটা ছোট্ট শহর, এই শহর থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অটো দিয়ে যদি আমরা যাই সর্বোচ্চ 10 মিনিট সময় লাগার কথা, কিন্তু স্পেস এত কম, রাস্তাগুলো এত সরু যে এই দিক দিয়ে এত জটলা থাকে, যে কথাটা আমাদের খেলাফত আন্দোলনের ভাই উপস্থাপন করেছিলেন প্রথমেই, যে অটো বেশি এবং সেই কারণে জট বেশি, এবং এই জট থেকে আমরা খুব দ্রুত গতিতে কেমনে আমরা এখান থেকে বের হতে পারি, এই প্রশ্নটা আমার রফিকুল ইসলাম হিলালি ভাইয়ের কাছে, যে আপনারা কি করবেন নেত্রকোনাকে যানজট মুক্ত টিনগরী হিসাবে গড়ে তুলতে আপনাদের কি ভূমিকা থাকবে? আমরা বিগত সভায়ও এখানে আমাদের যে নেতৃবৃন্দর সঙ্গে রয়েছেন, এনামুল হক সাহেবের হয়তো তখন সাদিক সাহেব মিটিংয়ে ছিলেন, ফাহিম সাহেব ছিলেন, প্রত্যেকে আমরা ছিলাম। আমরা প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলাম আমার দলের পক্ষ থেকে অবৈধ অটোগুলা বন্ধ করে দেওয়া হোক, এবং আমি আমার দলের পক্ষ থেকে কথা দিয়েছিলাম আমরা কখনোই অবৈধ অটোকে ধরার পরে আমরা কোনো সুপারিশ করব না, কারণ সবার আগে আমাদের এখানে শৃঙ্খলার সঙ্গে একটি সুন্দর একটি শহর করতে চাই। ইনশাল্লাহ আমরা যদি সম্মিলিতভাবে আমরা সকলেই নেত্রকোনার উন্নয়ন হোক, এটা আমরা যারা এখানে 5 জন রয়েছি প্রত্যেকে কিন্তু সেটা চাই। হয়তো এক একজনের এক এক চিন্তাধারা থাকতে পারে, কিন্তু সর্বোপরি আমরা সবাই কিন্তু নেত্রকোনার উন্নয়ন চাই, এবং আল্লাহ চাহে তো ইনশাল্লাহ যদি বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয় নেত্রকোনাকে সহজলভ্য শ্রম এখানে পাওয়া যায়। আমি নিজেও একজন ব্যবসায়ী, আমি শিল্প কারখানার মালিক ছিলাম। এই মুহূর্তে হয়তো আমার গার্মেন্টস ফ্যাক্টরি নাই, পেইন্ট ফ্যাক্টরি নাই, প্যাকেজিং ফ্যাক্টরি নাই, অনেকগুলো ফ্যাক্টরির মালিক একসময় আমি ছিলাম। ওইখানে যে হারে বেতন দিতে হয় মজুরি, নেত্রকোনা কিন্তু তার থেকে কম মজুরিতে শ্রমিক পাওয়া সম্ভব। তা আমরা যদি সেই শিল্প প্রতিষ্ঠানের মালিকদেরকে উদ্বুদ্ধ করতে পারি যে আপনারা নেত্রকোনায় আসেন, আমরা আপনাদেরকে নিরাপদের একটা ব্যবস্থা করব, কম মূল্যে কম শ্রমের বিনিময়ে আমরা শ্রমিক দেব, সেই জিনিসটা যদি উদ্বুদ্ধ করতে পারি নেত্রকোনার কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি আমাদের এখানে কিন্তু প্রচুর মাছ উৎপাদিত হয়, যেমনি ভাবে মিঠা পানির মাছ উৎপাদিত হয় তেমনি ভাবে চাষের মাছ উৎপাদিত হয়। আমরা যদি একটা মাছ প্রক্রিয়াকরণ এখানে প্রক্রিয়াজাত
কারখানা করতে পারি। আমাদের এখানে নেত্রকোনার সবচেয়ে ঐতিহ্য জাম আলু, যেটা বলে দেশি জাম আলু, এটা যদি আমরা হিমাগার প্রতিষ্ঠা করতে পারি, টমেটো উৎপাদিত হয়, শশা উৎপাদিত হয়, ক্ষীরা উৎপাদিত হয়, প্রত্যেকটা ফুলকপি, বাঁধাকপি, এই ধরনের প্রক্রিয়াজাত করতে পারা গেলে আপনার কৃষক তার ন্যায্য মূল্য পাবে এবং এই দেশের মানুষ উপকৃত হবে, নেত্রকোনাবাসী উপকৃত হবে। তাই সকলের কাছে অনুরোধ থাকবে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবার আগে আমরা নেত্রকোনাকে উন্নত করি, সুন্দর একটি সহাবস্থান সৃষ্টি করি। যে ঐতিহ্যটা আমরা 15 মাসে রয়েছে, এটার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকের এটার জন্য উদারতা রয়েছে। আমরা প্রত্যেকে মিলেমিশে যাতে একটি শান্তিপূর্ণ সুন্দর একটি দেশ প্রতিষ্ঠা করতে পারি, এই আহ্বান আমি রাখছি। হেলালি ভাই, আপনার কাছে একেবারে শেষবার যেটি আমার জানতে চাওয়া, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি প্রশ্ন, আর কোনো প্রশ্ন উত্তর আমরা যাব না। তবে আমাদের যে 5 জন অতিথি আছে তাদের আত্মবিশ্বাস যাচাই করার জন্য আমার একটি প্রশ্ন 5 জনের কাছে, সেটি এক এক করে আমরা উত্তর নেব। সব ছোট যিনি আছেন এখানে আপনাদের ভেতরে, বয়োজ্যেষ্ঠ কনিষ্ঠ যিনি, তার কাছে যদি আমি আগে জানতে চাই, ফাহিম রহমান খান পাঠান, এনসিপি থেকে আপনারা এবারে এই যে 5টি আসন আছে, কয়টা আসনে আপনারা আসলে পাবেন? আপনারা কি মনে করেন, আত্মবিশ্বাস কতটুকু? নেত্রকোনার 5টি আসনেই আমরা বিপুল ভোটে পাশ করব এবং জি, কথা শুনতে হবে, প্রত্যেকেরই আরেকজন রাজনৈতিক মতাদর্শের ব্যাপারে সম্মান জানাতে হবে। এবং নেত্রকোনা সদর বারহাট্টা আসনে, এই 2 আসনে, এই মাটি ও মানুষের জন্য আমি দীর্ঘ সময় কাজ করেছি। আমি 2007 সাল থেকে স্কাউটিং এর সাথে সম্পৃক্ত। আমার একটা সংগঠন আছে উজ্জীবন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দিয়ে আমি বন্যা, করোনা, কিডনি ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে মানুষের বাড়ি তৈরি করে দেওয়া, মানুষের সমস্যা সুবিধায় কাজ করার থেকে কাজ করেছি। আমি ক্যাটস এন্ড ডগ সোসাইটি নামে আমার একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, কুকুর বিড়াল এডপশন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ করেছি। তাদের বিনামূল্যে চিকিৎসার ব্যাপারে, আমি মানুষের বিনামূল্যে শিক্ষার ব্যাপারে কাজ করি, কর্মসংস্থানের ব্যাপারে কাজ করি। আমি আশা করছি নেত্রকোনা সদর বারহাট্টা আসনে বিপুল ভোটে আমরা পাশ করে এই এনসিপির আসনটি ছিনিয়ে নিব ইনশাল্লাহ। ওকে, আপনার জায়গা একেবারে পরিষ্কার। আমি আসলে বয়সের জায়গা থেকে যদি যাই, আমার মনে হয় আমার বাম পাশে যিনি আছেন হাসান আল মামুন, আপনার গণ অধিকার পরিষদ যদি জোটে না যায় কোনো, বা যদি জোটে যায়ও, আপনার কি মনে হয় আপনাদের এই 5টি আসনের মধ্যে কয়টি আসন আপনারা পাবেন? এই 5টি আসনের সবচেয়ে কম্পিটিটিভ যে আসনটি সেটি হচ্ছে আমার এই সদর বারহাট্টা। তো এখান থেকে আমার যে ইচ্ছা সেটি হচ্ছে আমি এককভাবে একটি ভোট, আমি আমার ভোট নিয়ে ফাইট করব এবং এখানে যারা আছে এবং পুরো সদর বারহাট্টাবাসী আছে আমাকে মূল্যায়ন করবে। তারা যদি মনে করে একটি ভোটকে তারা 1 লক্ষ ভোটে পরিণত করবে, সেটিও করতে পারে। অথবা তারা যদি মনে করে যে একটি ভোট দিয়ে হাসান আল মামুনকে, যে হাসান আল মামুন গণ অভ্যুত্থান জন্ম দিয়েছে, তাকে একটি ভোট দিয়ে ঢাকায় বিদায় করব বা আমার এলাকায় মূল্যায়ন করব, আমি সেটিকেও মেনে নিব। আর সর্বশেষ যে কথাটি বলবো, স্টার নিউজের মাধ্যমে বলি, এই নেত্রকোনা শিল্প, সাহিত্য সব দিক থেকেই সমৃদ্ধ। কানহফার জন্ম এই নেত্রকোনায়, হুমায়ুন আহমেদের জন্ম এই নেত্রকোনায়, বারি সিদ্দিকীর বাড়ি এই নেত্রকোনায়। স্টার নিউজের মাধ্যমে বলতে চাই, এই নেত্রকোনা শিল্প সাহিত্যে যেরকম সমৃদ্ধ আছে, আগামী দিনে রাজনীতিতে, অর্থনীতিতে এদেশের এই অঞ্চলের এই মানুষ সমৃদ্ধশালী হবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শুনছি। ধন্যবাদ সবাইকে। তিনি তার আসনের ব্যাপারেই বলেছেন। খেলাফত আন্দোলনের ব্যাপারে আপনার কাছে একই প্রশ্ন আমার, যে 5টি আসন রয়েছে, আপনাদের যদি আসন বন্টন হয় সেক্ষেত্রে অন্তত আপনার আসন সহ এই 5টি আসনে আপনাদের জোটের কয়টি জিতবেন আপনারা, কি মনে হয়? দেখেন, আমি শুরুতে এর আগেও বলেছি যে মানুষের, জনগণের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা এখন ইসলামী দলগুলোর প্রতি ঝুঁকেছে। ইনশাআল্লাহ নেত্রকোনা জেলার 5টি আসনেই বিপুল ভোটে ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী তারা পাশ করবে। কারণ আমি আপনাকে বলি একটা কথা, আপনার অনেক এখন তো অনেক কথা শুনতে হবে। জি জি, আপনার স্বাধীনতার পরে কিন্তু বড় অনেক দলগুলোকে কিন্তু পাবলিক পরীক্ষা করে ফেলেছে। এখন আমাদের পালা। আর আমরা কিন্তু হুট করে আসি নাই। এদেশে ইসলামী দলগুলো দেখেন, ইসলামী দলগুলোর নেতৃবৃন্দকে মাসের পর মাস, দিনের পর দিন আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিসের জন্য জানেন? এই আয়না ঘর থেকে উলামায়ে কেরাম আল্লাহ আল্লাহ বলে চিৎকার করার কারণে আল্লাহ তাআলা শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে। সুতরাং এদেশে ইসলামী মূল্যবোধের মানুষ, আমরা আশাবাদী 5টি আসনেই পাশ করবে। এবং আপনারা জানেন যে আমি বিগত সময়ে 16 বছরে 7 বার গ্রেফতার হয়েছি। আমার পায়ের নখগুলো উঠিয়ে ফেলা হয়েছে, আমার একটি হাত কেটে ফেলা হয়েছে ছাত্রলীগের মিছিল থেকে। সুতরাং
এদেশের মানুষ, বিশেষ করে আমি আমার আসনটা নিয়ে, আমি গাজী আব্দুর রহিম নেত্রকোনা সদর 12টা আসনে যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয় ইনশাআল্লাহ বিপুল ভোটে পাশ করবে ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত তিনজন প্রত্যেকেই তাদের জায়গায় জানিয়েছেন আত্মবিশ্বাসের কথা। আমি এখন কার কাছে যাব আমি সঠিক বুঝতে পারছি না। দুজনকে আমার মনে হচ্ছে দুজনই বয়সে খুবই তরুণ, মানে অন্তত মনের দিক থেকে তো অবশ্যই তরুণ। আমি জামাতে ইসলামের কাছে জানতে চাই, আপনারা কয়টি আসন পাবেন বলে বিশ্বাস রাখেন? আলহামদুলিল্লাহ, আমি এনামুল হক 1992 সন থেকে 2023 সন পর্যন্ত এই নেত্রকোনায়, আমার বাড়ি নেত্রকোনা সদরেই, আমি 14 বছর জেলা সেক্রেটারি ছিলাম, 18 বছর জেলা আমির ছিলাম, 32 বছর জেলা পরিচালনায় ঘাত প্রতিঘাতে সময়টুকু অতিবাহিত করেছি। ইতিমধ্যেই আমি যেহেতু শিক্ষক ছিলাম, জীবনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত একই প্রতিষ্ঠানে 40 বছর 8 মাস একাধারে আমি অধ্যাপনা করেছি। এরপরে আমি এই নেত্রকোনায় আমার অবদানের কিছু কাজ আছে। নেত্রকোনা ল কলেজ যেটা বর্তমানে চলছে, এই ল কলেজের যে 5 জন প্রতিষ্ঠাতা সদস্য, তার মধ্যে আমি একজন। নেত্রকোনা হোমিও কলেজ একটা প্রতিষ্ঠা হয়েছিল, এর মধ্যে 5 জন প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে আমি একজন ছিলাম। আমার মাধ্যমে আমাদের মদন উপজেলায় একটা কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা হয়েছে। এরপরে আমি যেহেতু শিক্ষার সাথে জড়িত ছিলাম, সারা দেশের শিক্ষকদের সাথে, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম। এরপরে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন যাবৎ থাকার কারণে আমি বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী এই আসনের নমিনি হিসাবে নেত্রকোনা বারহাট্টা অঞ্চলকে বারবার আমি ঘুরে দেখেছি। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষের যে সেন্টিমেন্ট, মানুষের যে প্রত্যাশা, আগামী দিনে শুধু নেত্রকোনা আসন নয়, নেত্রকোনা সহ 5টি আসন জেলার, এগুলিতে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষের প্রত্যাশা আগামী দিনে পূর্বে যা দেখেছি নতুন করে দেখতে চাই, এই একটি কথা জনগণের কাছে আছে। এবং এরই ভিত্তিতে আশা করি আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী দলগুলি সম্মিলিতভাবে আমরা এই জেলার 5টি আসনেই বিজয়ী হবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আমি সবশেষ হেলালি ভাইয়ের কাছে জানতে চাই, খুবই স্বাভাবিক যে বিএনপি যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে অন্যতম বড় একটি দল, বৃহৎ দল, জনসমর্থন বেশি। তারপরেও এই যে নতুন বন্দোবস্ত সবকিছু মিলিয়ে, এবং অন্য 4 জনই কিন্তু ইতোমধ্যে তাদের বলতে গেলে প্রত্যেকেই 5টি করে নিয়েছে, অর্থাৎ 5টি আসন 20টি আসন জয় তারা করে ফেলেছে। এখন বাকি যেই 5টি আসন আপনার জন্য তাহলে 25টি করতে হয়। আপনি কি আসলে 5টি লাগবে নাকি কয়টি পাবেন? ধন্যবাদ। আমাকে কিন্তু নেত্রকোনা 3 আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। ইতিপূর্বেও আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। নেত্রকোনা সদর থেকে আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোদানুল হক সাহেবকে ধানের শীষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শন করে একটি কথা বলতে চাই। আমার প্রিয় সহযোদ্ধা ভাই বলেছেন যে অতীতে অন্যান্য দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণ দেখেছে, নতুন কাউকে দেখতে চায়। আমি ভাইয়ের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই, ওই যে আকাশে বিমান চলাচল করে, এখন যদি যে বিমান চালনায় অভিজ্ঞ না, এখন আপনাকে যদি বিমান চালাতে দেওয়া হয় যাত্রীদের কি অবস্থা হবে? এই যে একটা প্রাইভেট কার পাশে রয়েছে, যে ভাই কোনোদিন এই গাড়ি চালান নাই, তার হাতে যদি স্টিয়ারিংটা তুলে দেন তাহলে আপনার জীবনের নিরাপত্তা থাকবে কিনা আমি জানি না। তবে জনমত জরিপে স্বাধীনতার পরবর্তীতে নেত্রকোনা 5টি আসনে, কোনো সময় 5টি আসনে বিএনপি বিজয়ী হয়েছে, কোনো সময় 3টিতে বিজয়ী হয়েছে। তা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ তাআলার অশেষ রহমতে জনগণ আমাদের পক্ষে রয়েছে এবং 5টি আসনে আমরা বিপুল ভোটে জয়লাভ করব, এই দৃঢ় আশা ব্যক্ত করছি। নিঃসন্দেহে তার মানে আমাদের যে অতিথিরা ছিলেন 5টি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মতাদর্শের, প্রত্যেকেই বলছেন জনগণের ম্যান্ডেট তাদের হাতে উঠবে। প্রত্যেকে যেহেতু আত্মবিশ্বাসী, অর্থাৎ এই সামনে যারা বসে আছেন তারা সবাইকে এই আত্মবিশ্বাসটা জুগিয়েছেন যে আপনার ভোটটি তার পক্ষেই যাবে। তবে কে কাকে ভোট দেবেন এটি তো আসলে শেষে সেই ভোট কক্ষই জানবে, এবং সেই পবিত্র আমানত নিশ্চয়ই আপনাদের হাতে সঠিকভাবে প্রয়োগ করা হবে সেই বিশ্বাস। এবং সবচেয়ে জরুরি যেটি বিষয়, গত 17 বছরে যেভাবে ভোটের অধিকার হরণ করা হয়েছে পেশি শক্তির জোরে, কোন রাজনৈতিক দলই যেন সেটি না করে সেই আহ্বান প্রত্যেকের কাছে রাখবেন, এবং সচেতন নাগরিক সমাজ নিজের ভোট অধিকার যেটি আছে সেটি দিয়ে নিজের পছন্দের ব্যক্তিকে জয়যুক্ত করবেন। নেত্রকোনা পরের বার যখন আমরা আসব, আশা করব একেবারে নতুন উন্নত
মানসম্মত একটি নেত্রকোনা জেলা আমরা দেখতে পাবো। আপনাদেরকে এত ব্যস্ত সূচির মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ নেত্রকোনা।